রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে যে রাশিয়ার সর্বাধুনিক রাসুখা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটি ইরানে পৌঁছেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা এবং ইলেকট্রনিক যুদ্ধের গতিশীলতায় গভীর প্রভাব ফেলতে পারে। অপারেশনাল নিরাপত্তার কারণে সিস্টেমগুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি, তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে বহু বছরের কল্পনা এবং অনিশ্চিত গোয়েন্দা প্রতিবেদনের পর এবারই প্রথম ইরানে ক্রাসুখা সিরিজের উপস্থিতি নিশ্চিত করা গেছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। 2014 সালে আনুষ্ঠানিকভাবে রাশিয়ান বাহিনীতে অন্তর্ভুক্ত ক্রাসুখা সিস্টেমকে বর্তমানে সবচেয়ে কার্যকর ও উন্নত স্থলভিত্তিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হিসেবে গণ্য করা হয়। এই ধরনের সিস্টেম ইরানে পৌঁছানো, একই সাথে এগুলোর প্রশিক্ষণ, মূল্যায়ন বা স্থায়ীভাবে সামরিক নেটওয়ার্কের সংযোজন ইরানের প্রতিরক্ষামূলক এবং সম্ভাব্য আক্রমণাত্মক অবস্থানে একটি উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করবে। এই উন্নয়ন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের, বিশেষ করে ইসরায়েল, সৌদি আরব এবং পারস্য উপসাগরে কর্মরত মার্কিন বাহিনীকে অস্বস্তিতে ফেলতে পারে, কেননা ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সকলেই ব্যাপকভাবে আকাশপথে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ প্ল্যাটফর্ম এবং উন্নত জ্যামিং এর জন্য ঝুঁকিপূর্ণ নির্দেশিত অস্ত্রশস্ত্রের ওপর নির্ভরশীল। রাশিয়ার নির্মিত ক্রাসুখা সিস্টেম ইরানের বিদ্যমান প্রযুক্তিগত দুর্বলতা অনেকাংশেই লাঘব করতে পারে এবং তেহরানকে একটি কার্যকর হাতিয়ার সরবরাহ করতে পারে যা হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর এলাকায় আকাশ ও ইলেকট্রনিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করতে সক্ষম। রাশিয়ার যে সিস্টেমগুলো ইরানকে সরাসরি হস্তান্তর করা হয়েছে সেগুলোর আসল উদ্দেশ্য কি? এগুলো কি কেবলই যৌথ প্রশিক্ষণ মহড়া, নাকি মস্কো এবং তেহরানের মধ্যে একটি বিস্তৃত প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা চুক্তির অংশ, তা এখনো পরিষ্কার নয়। যদিও সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন সংঘাত বেড়ে যাওয়ায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞা গভীর হবার পর থেকে দু দেশের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি রাশিয়ার ইলিউশন 76 পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে মস্কোর গোপন সামরিক বিমান পরিবহনের প্রতীক, আবারও বিশ্ব দৃষ্টি আকর্ষণ করেছে। কেননা এই বিমানগুলো স্বল্প সময়ের জন্য তেহরানে অবতরণ করে একটু পরেই আবার রাশিয়ান আকাশসীমায় ফিরে যায়। এতে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে রাশিয়া তার মধ্যপ্রাচ্যের মিত্রের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত ওয়ারফেয়ার সিস্টেমটি সরবরাহ করেছে। এতে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে রাশিয়া তার মধ্যপ্রাচ্যের মিত্রের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত ওয়ারফেয়ার সিস্টেমটি সরবরাহ করেছে। 2024 সাল জুড়ে এরকম বেশ কয়েকবার ইলিউশন 76 পরিবহন বিমান তেহরানের মেহরাবাদ বিমান বন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে। যতবার এই বিমানগুলো এসেছে প্রতিবারই গোপন অস্ত্র সরবরাহের কল্পনা ছড়িয়েছে, তবে এখনো পর্যন্ত এর কোনোটাই প্রমাণিত হয়নি। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ট্র্যাকারগুলোই মূলত এইসব গোপন ফ্লাইটগুলো পর্যবেক্ষণ করে থাকে। এই ট্র্যাকারগুলো বলছে প্রতিবার এসব অবতরণের সময়ের সঙ্গে ইরানি আকাশ প্রতিরক্ষার প্রস্তুতি বৃদ্ধি করা হয়েছে। পশ্চিম সীমান্তে ইসরায়েলের দিকে নতুন অ্যান্টি এয়ার মোতায়েন করা হয়েছে, অথবা সংবেদনশীল সামরিক অঞ্চলের দিকে ভারী অস্ত্র সরানোর মতো ঘটনা ঘটেছে। যদিও অনুমান রয়েছে যে উন্নত যুদ্ধবিমান উপাদান, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রাডার অথবা শাহেদ সিরিজের ড্রোনের মজুদ সরবরাহ করা হচ্ছে। অভিজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে স্যাটেলাইট চিত্র বা ফাঁস হওয়া কাস্টমস নথি ছাড়া এ ধরনের দাবিকে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই। ইলিউশন 76 সাবেক সোভিয়েত যুগের সামরিক পরিবহন বিমানের প্রতীক। এই বিমানগুলো স্থায়িত্ব এবং 50 টন পর্যন্ত পণ্য পরিবহনের ক্ষমতার জন্য প্রশংসিত, যা দিয়ে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ত্রাণ সহায়তা বহন করা যায়। এই বিমানগুলো একই সাথে 4000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম, এমনকি দুর্গম বা অপরিশোধিত রানওয়েতেও বিমানগুলো চলাচল করতে পারে। তেহরানে এই বিমানগুলোর অবতরণ এবার এমন একটি সময়ে ঘটেছে যখন ইরান ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা নোটগুলো ক্ষতিগ্রস্ত হবার পর সেই ঘাটতিগুলো পূরণের চেষ্টা করছে।
কিছু সামরিক অভ্যন্তরীণ সূত্র ধারণা করছে যে এসব ইলিউশন 76 পরিবহন বিমান পুরো অস্ত্র প্ল্যাটফর্ম বহন করছে না, বরং গুরুত্বপূর্ণ খুচরা যন্ত্রাংশ, বিশেষ করে রাডার মডিউল বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্যাকেজ বহন করছে, যা ইরানের কার্যক্রম প্রস্তুতি বজায় রাখতে সহায়ক হবে, কিন্তু সরাসরি পশ্চিমাদেরকেও প্রতিশোধ নেবার মতো খেপিয়ে তুলবে না। ইসরায়েলি কৌশলবিদদের জন্য আধুনিক দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400 এয়ার ডিফেন্স বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম তেহরানের স্থানান্তর একটি বিশাল পরিবর্তন ঘটাবে। এমনকি ইরান এই সক্ষমতা পেয়ে গেলে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে ইসরায়েলের ভবিষ্যৎ হামলা পরিচালনার সক্ষমতা কমিয়ে দিতে পারে। এই কারণে ইলিউশন 76 পরিবহন বিমান অবতরণ যত সংক্ষিপ্ত সময়ের জন্যই হোক না কেন, তা পশ্চিমা স্যাটেলাইটের অবিচ্ছিন্ন নজরে থাকে। গত বছর ইরান রাশিয়া থেকে দীর্ঘ পাল্লার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মুরমানস্ক বিএন পেয়েছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো সম্ভাব্য প্রতিপক্ষের বৃহৎ আকারের হামলা মোকাবেলায় সক্ষম। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং তেহরানে হামাস রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর ইরান এই সিস্টেমটি দেশের বিভিন্ন স্থানে স্থাপন করেছে। মুরমানস্ক বিএন সিস্টেমকে রাশিয়ান সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হিসেবে ধরা হয়, কেননা এই সিস্টেমটি প্রতিপক্ষ বাহিনীর রেডিও সংকেত, জিপিএস যোগাযোগ, স্যাটেলাইট এবং অন্যান্য ইলেকট্রনিক সিস্টেম 5000 কিলোমিটার পর্যন্ত ব্যাহত এমনকি আটকাতেও সক্ষম। এই সিস্টেমটি দিয়ে ইরানের মূল উদ্দেশ্যই হল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মালিকানাধীন উচ্চ ফ্রিকোয়েন্সি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করা। রাশিয়ার ক্রাসুখা পরিবার ক্রেমলিনের সবচেয়ে পরিচিত ট্রাক মাউন্টেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামার, যা আধুনিক বিমান শক্তির চোখ অন্ধ ও কান বধির করার জন্য অর্থাৎ অকার্যকর করার জন্যই ডিজাইন করা হয়েছে। ক্রেটস নামক একটি প্রতিষ্ঠান থেকে নির্মিত 8x8 চাকার চেসিসে স্থাপিত সবচেয়ে পরিচিত সংস্করণ 1RL257E ক্রাসুখা 4 একটি ব্রডব্যান্ড বহু কার্যকরী ইলেকট্রনিক আক্রমণ ব্যবস্থা, যা আকাশপথের রাডার, স্যাটেলাইট ডাউনলিঙ্ক এবং আওয়াক্স জেস্টার্স ধরনের প্ল্যাটফর্ম এবং উন্নত উচ্চতার ইউএভিতে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা নজরদারি ও রেকগনাইজেন্স সেন্সর ব্যবহৃত, যা দুর্বল করার জন্যই তৈরি করা হয়েছে। ওপেন সোর্স অনুযায়ী ক্রাসুখার কার্যক্রম পরিসীমা প্রায় 150 থেকে 300 কিলোমিটার, যার লক্ষ্য ভূপ্রকৃতি এবং জ্যামিতির ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। এর প্রভাব মূলত ব্যান্ড রাডার এবং স্যাটেলাইট যোগাযোগে কেন্দ্রীভূত, যেখানে আধুনিক আইএসআর এবং ডেটা লিঙ্ক সিস্টেমগুলোর অনেকগুলোই কার্যকর থাকে। বাস্তবে ক্রাসুখা নির্দিষ্ট রিসিভারের নয়েজ ফ্লোর বাড়িয়ে দেয়, দীর্ঘপাল্লার রাডারের ট্র্যাক কাস্টডি ভেঙে দেয় এবং ডেটা লিঙ্ক বিকৃত করে, ফলে প্রতিপক্ষের বিমান ও ড্রোনগুলো সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ও ডিরেকশন হারিয়ে ফেলে। ক্রাসুখা আকাশকে বন্ধ করে দেওয়ার মতো কোনো অস্ত্র নয়, বরং এটি একটি স্তরভিত্তিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর্কিটেকচারের শক্তিশালী উপাদান, যার সফলতা রাশিয়া, সিরিয়া ও ইউক্রেনে খুবই সফলভাবে প্রমাণিত হয়েছে। ইউক্রেনে ক্রাসুখাকে সামনের সারির অনেক পেছনে স্থাপন করা হয়, যাতে এটি দীর্ঘ দূরত্বে আকাশপথের সেন্সিং জটিল করে তোলে। অন্যদিকে রাশিয়ার অন্যান্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো কাছাকাছি থেকে ড্রোন জ্যামিং ও সেলুলার নেটওয়ার্কে বিঘ্ন ঘটায়। ক্রাসুখার কার্যক্ষমতা নির্ভর করে অপারেটরের দক্ষতা, ইলেকট্রোম্যাগনেটিক বিশৃঙ্খলা এবং প্রতিপক্ষের অভিযোজনের ওপর, কিন্তু যদি সঠিকভাবে এর অবস্থান নিশ্চিত করা যায়, নেটওয়ার্কিং সুরক্ষিত হয়, তাহলে ক্রাসুখা অনেক বড় এলাকায়, বৃহৎ এলাকায় প্রতিপক্ষের আইএসআর ও সুনির্দিষ্ট হামলা জটিল করে তুলতে পারে। আধুনিক যুদ্ধ বিমানের ঘাটতি পূরণে ইরান বহু বছর ধরে অস্বীকৃতি ভিত্তিক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলছে। রাডার পয়েন্ট ও এরিয়া সারফেস টু এয়ার মিসাইল, প্যাসিভ শনাক্তকরণ এবং দ্রুত বিকাশমান দেশীয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে ইরান অনেকটাই এগিয়েছে। এরই মধ্যে তেহরান কোবরা V8 নামের একটি বড় ট্র্যাক মাউন্টেড জ্যামার মোতায়েন করেছে, যা রাশিয়ান 1RL257 ক্রাসুখা 4 এর অ্যান্টেনা নকশা, ঘোষিত মিশন সেট ও টার্গেটের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। যদি কোবরা V8 একটি দেশীয় ক্রাসুখা সদৃশ ইউনিট
হয় তবে সরাসরি ক্রাসুখা হস্তান্তর অথবা রাশিয়ান প্রশিক্ষণ, সফটওয়্যার লাইব্রেরি, ওয়েবফর্ম ও কৌশল ইরানের জন্য স্থির প্রদর্শনী স্তরের জ্যামিং থেকে উচ্চ মূল্যের আকাশপথ নির্গমনের বিরুদ্ধে সমন্বিত কার্যকরী ব্যবহারে দ্রুত রূপান্তরের পথ খুলে দিতে পারে। পশ্চিম ইরানে ক্রাসুখা মোতায়েন হলে এটি উত্তর পারস্য উপসাগর, ইরাক এবং আরব সাগরের কিছু অংশে ইসরায়েল বা আমেরিকার ড্রোন অপারেশনকে জটিল করে তুলতে পারে। আর এই বিষয়টি সম্ভব হবে রাডার কর্মক্ষমতা ও ডেটা লিঙ্ক দুর্বল করার মাধ্যমে। ইরানি আকাশ প্রতিরক্ষা ইতোমধ্যে জিপিএস অস্বীকৃতিতে জোর দেয়, তবে রাশিয়ান ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্যাকেজ বহু ব্যান্ডে উন্নত প্রযুক্তি যোগ করে, যা পিএনটি নির্ভর অস্ত্র, ডিকয় এবং স্ট্রাইক প্যাকেজ ও ট্যাঙ্কার বা আইএসআর অরবিট সমর্থনকারী ডেটা নেটওয়ার্কে চাপ সৃষ্টি করতে পারে। ক্রাসুখা সরবরাহের অর্থ হল মস্কো শুধু পয়েন্ট ডিফেন্স সারফেস টু এয়ার মিসাইল নয়, বরং থিয়েটার স্তরের ইলেকট্রোম্যাগনেটিক অস্বীকৃতি সরঞ্জামও ইরানের রপ্তানি করতে প্রস্তুত, যা ইরানের বিরুদ্ধে আইএসআর নেতৃত্বাধীন যে কোনো অভিযানকে প্রবলভাবে বাধাগ্রস্ত করবে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী সানার কাছাকাছি হাইজ বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করে চালানো হয় এই হামলা, যেখানে হুথি নেতারা বৈঠকে বসেছিলেন বলে জানায় স্থানীয় সূত্র। হামলার ফলে মুহূর্তেই বিস্ফোরণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় আর অগ্নিকাণ্ডে গোটা এলাকা কেঁপে ওঠে। তেল আবিব থেকে 1000 মাইল দূরে গিয়ে এই হামলা ইসরায়েলের জন্য এক নজিরবিহীন সামরিক অভিযান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুথি বিদ্রোহীদের মালিকানাধীন জ্বালানি অবকাঠামোই ছিল তাদের মূল লক্ষ্য, কারণ গত 1 বছরে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। হামাসের সঙ্গে সংহতি জানিয়ে 2023 সালের অক্টোবরে তারা প্রথম ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। আইডিএফ দাবি করেছে, হুথি সন্ত্রাসী শাসন মূলত ইরানের অর্থায়ন ও নির্দেশে পরিচালিত। তাদের অভিযোগ, হুথিরা সমুদ্রপথ ব্যবহার করে কেবল ইসরায়েল নয়, বৈশ্বিক বাণিজ্য ও জাহাজ চলাচলকেও বিপদের মুখে ফেলছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি অবশ্য শুধু বিস্ফোরণের খবর দিয়েছে, তবে সরাসরি ইসরায়েলকে দায়ী করেনি। তবে স্থানীয় রিপোর্ট বলছে, হাইজ বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে হুথি নেতারা বৈঠকে ছিলেন। ঠিক সেই সময় মিসাইল হামলা চালানো হয়। হুথিদের বিরুদ্ধে এটি প্রথম হামলা নয়। জুলাই 2024 থেকে ইসরায়েল একাধিকবার ইয়েমেনে বড় আকারের হামলা চালিয়েছে। সানার আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদা বন্দর এবং জ্বালানি অবকাঠামো এর শিকার হয়েছে। সবগুলোর পেছনেই কারণ হুথি বিদ্রোহীদের লাল সাগরে অব্যাহত আক্রমণ বলে দাবি করে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে হুথিরা লাল সাগরে আন্তর্জাতিক জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি, গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদেই এই পদক্ষেপ। তবে এতে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা জোট দেশগুলো জড়িয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট হুথিদের লক্ষ্য করে ডজন খানেক হামলা চালায়। যদিও চলতি বছরের মে মাসে ওয়াশিংটন হুথিদের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায়, কিন্তু এরপরও হামলা থেমে থাকেনি। সম্প্রতি হুথিরা লাইবেরিয়া পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ইটার্নিটি সি ডুবিয়ে দিয়েছে। এতে 4 নাবিক নিহত হন, কয়েকজনকে জিম্মি করা হয়, একজন গুরুতর আহত হয়ে পা হারান। কয়েকদিন আগে তারা গ্রিস পরিচালিত ম্যাজিক সিস জাহাজেও হামলা চালায়। যুক্তরাষ্ট্র ও মিত্ররা বারবার বলেছে, ইরান সরাসরি হুথিদের অস্ত্র দিচ্ছে। গত মাসে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এক বিশাল অস্ত্রবাহী চালান আটক করেছে, যেখানে ছিল ইরানি তৈরি ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ইঞ্জিন, যুদ্ধাস্ত্র ও টনের পর টন গোলাবারুদ। মার্কিন কর্মকর্তারা এটিকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ চালান হিসেবে বর্ণনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই হামলা কেবল হুথিদের নয়, ইরানকেও সরাসরি বার্তা দিচ্ছে। তবে আশঙ্কা রয়েছে, এই সংঘাত যদি ছড়িয়ে পড়ে, তা মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকটকে আরও ভয়াবহ করে তুলতে পারে।
এবার জ্বলে উঠল দুই কোরিয়ার সংঘাতের আগুন। একদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলছে, অন্যদিকে পরমাণু অস্ত্র ভান্ডারে নজর দিচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াকে সরাসরি যুদ্ধে উস্কানি হিসেবে দেখছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার মতে, প্রতিপক্ষ যখন পরমাণু মহড়ার ছদ্মবেশে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে, তখন পিয়ংইয়ং হাত গুটিয়ে বসে থাকবে না। 이미 더 이상 핵무기를 만들지도 시험한 উলচে ফ্রিডম শিল্ড নামে 11 দিনের এই যৌথ মহড়া চলছে দক্ষিণ কোরিয়ায়। এবছর 40টির মধ্যে 20টি শিল্ড ট্রেনিং ইভেন্ট পিছিয়ে সেপ্টেম্বর মাসে করা হবে। যদিও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং দাবি করেছেন এ পদক্ষেপ উত্তেজনা কমানোর জন্য, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া হবে একেবারেই উল্টো। কিম জং উন সোমবার নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারে গিয়ে ঘোষণা দেন, এই মহড়া আসলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে শত্রুতাপূর্ণ মনোভাবের স্পষ্ট প্রকাশ। তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি এখন উত্তর কোরিয়াকে দ্রুত পারমাণবিক শক্তি বাড়ানোর দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, কিমের এই ঘোষণা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে উত্তর কোরিয়া কোনোভাবে নিরস্ত্রীকরণ মেনে নেবে না, বরং তাদের লক্ষ্য হচ্ছে অপরিবর্তনীয়ভাবে পারমাণবিক অস্ত্রভান্ডার আরও শক্তিশালী করা। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত উত্তর কোরিয়া পর্যাপ্ত ফিসাইল উপাদান সংগ্রহ করেছে প্রায় 90টি পরমাণু ওয়ারহেড বানানোর মতো, যদিও বাস্তবে তারা তৈরি করেছে আনুমানিক 50টি। একই সঙ্গে উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, আগামী বছর অক্টোবরের মধ্যে তারা তৃতীয় 5000 টন ওজনের চোয়ে হিয়ন শ্রেণীর ডেস্ট্রয়ার বানাবে এবং নতুন ক্রুজ ও এন্টিয়ার মিসাইলের পরীক্ষা চালাচ্ছে। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে বসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এর বৈঠক। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি। সব মিলিয়ে কিম জং উনের নতুন ঘোষণা কেবল সামরিক উত্তেজনাই নয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সমীকরণকেও আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, যদি কূটনৈতিক পথে সমাধান না খোঁজা যায়, তবে উপদ্বীপ যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। 창조력으로 우리 국가의 강대성과 영적 존의 우리의 실에 우리의 새 받들려 ইউক্রেন যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের পদক্ষেপ বিশ্বব্যাপী তাদের বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করছে। ওয়াশিংটনে বহুপাক্ষিক বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এমন মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয় ট্রাম্প পুতিন আলাস্কা বৈঠকের মাত্র 3 দিন পর। ম্যাক্রো এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন সংকট কেবল ইউক্রেনের মানুষের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তার প্রশ্ন, কারণ এখানে একটি পারমাণবিক শক্তিকে থামানোর বিষয় জড়িত। রাশিয়া আন্তর্জাতিক সীমান্তকে সম্মান করছে না। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধের সমাধান হবে পশ্চিমা বিশ্বের জন্য এক পরীক্ষা। যদি তারা ব্যর্থ হয়, তবে তাদের বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ম্যাক্রো স্বীকার করেছেন, ট্রাম্প শান্তি চুক্তি নিয়ে আত্মবিশ্বাসী, তবে তিনি সতর্ক করেছেন কোনো সমঝোতা যেন ইউক্রেন বা ইউরোপের ক্ষতির কারণ না হয়। তার ভাষায়, আমরা চাই একটি শান্তি চুক্তি, কিন্তু সেটা এমন হতে হবে যাতে ইউক্রেন নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারে, আবার আক্রমণেরও শিকার না হয়। Stop this war to make a diplomatic way of finishing this war, and we are ready for trilateral. তবে ম্যাক্রো একই সঙ্গে হতাশা প্রকাশ করেছেন পুতিনের মনোভাব নিয়ে। তার মতে, বাস্তব পরিস্থিতি দেখে মনে হচ্ছে না রুশ প্রেসিডেন্ট এখনই শান্তি চান, তবুও তিনি যুদ্ধবিরতির আশা রাখছেন। যদিও ট্রাম্প স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতি শান্তি চুক্তির জন্য অপরিহার্য শর্ত নয়। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো শান্তি চুক্তি কার্যকর হবে না, কারণ রাশিয়া অতীতে বারবার প্রতিশ্রুতি ভেঙেছে। প্রয়োজনে মস্কোর উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষেও মত দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি 2 সপ্তাহের মধ্যে কূটনৈতিক অগ্রগতি আছে কিনা তা স্পষ্ট করবেন। এরপরই হতে পারে বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠক ট্রাম্প, জেলেনস্কি ও পুতিনের মধ্যে। তবে সময় ও স্থান এখনো নির্ধারণ হয়নি। To have the president of Ukraine with us,
We've had a lot of good discussions. সব মিলিয়ে ট্রাম্পের প্রচেষ্টা শান্তির নতুন পথ খুলতে পারে, কিন্তু ম্যাক্রো সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধে আসল লড়াই কেবল যুদ্ধক্ষেত্র নয়, বরং বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তার প্রশ্নে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন দিনে দিনে রূপ নিচ্ছে সাইফাই সিনেমার দৃশ্যে। প্রচলিত ট্যাঙ্ক আর আর্টিলারির পাশাপাশি এখন যোগ হয়েছে রোবট আর গ্রাউন্ড ড্রোন। রাশিয়া একের পর এক নতুন নতুন নকশার মানববিহীন যুদ্ধযান নামাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে। দেখতে অনেক সময় অদ্ভুত লাগলেও সামরিকভাবে বেশ কার্যকর এসব যুদ্ধ বিমান। এই দৌড়ে ইউক্রেনও পিছিয়ে নেই, নিজেদের আয়রন সোলজার নামে রোবোটিক বাহিনী গড়ে তুলেছে। কিন্তু এই পাল্টাপাল্টি প্রযুক্তির প্রতিযোগিতার মাঝে প্রশ্ন উঠছে, এই রোবট যুদ্ধের ভবিষ্যৎ কোথায়? আর মার্কিন সেনাবাহিনীও কি নিজেদের কৌশল বদলাতে বাধ্য হচ্ছে? রুশ বাহিনী সাম্প্রতিক সময়ে যেসব গ্রাউন্ড ড্রোন ব্যবহার করছে সেগুলোর মধ্যে রয়েছে 4 চাকার বাগি, যেটাতে একজন সৈন্য বসতে পারে, আবার পেছনে রাখা যায় অস্ত্র, খাবার বা পানি। তবে সমস্যা হলো এই সৈন্য কোনো সুরক্ষা ছাড়াই পুরোপুরি খোলা অবস্থায় থাকে। এছাড়া রাশিয়া ব্যবহার করেছে চাকার ওপরে বাক্স, যা দিয়ে সরবরাহ পাঠানো হয়। মস্কোর প্রকৌশলীরা এবার তৈরি করেছে একটি ট্র্যাকড গ্রাউন্ড ড্রোন, যেটি একসাথে 10টি রকেট নিক্ষেপ করতে পারে। দেখতে অনেকটা সোভিয়েত যুগের TOS-1 এর মতো হলেও এর ক্ষমতা তুলনামূলক কম। তবে এর বড় সুবিধা হলো এটি মানববিহীনভাবে পরিচালিত হওয়ায় সৈন্যদের ঝুঁকি কমে যায়। শুধু প্রচলিত যান নয়, রাশিয়া হোভারবোর্ড দিয়েও তৈরি করছে ড্রোন। এগুলোতে বসানো হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মাইন বা বিস্ফোরক। রুশ সামরিক বিশ্লেষকরা এগুলোকে বলছে কামিকাজে ড্রোন, যেগুলো একদিকে সস্তা, অন্যদিকে সহজে ব্যবহার করা যায়। রুশ সংবাদ সংস্থা TAS জানিয়েছে, রাশিয়া ইতোমধ্যেই তৈরি করেছে ড্রোন বাস, যা ভেতরে 2টি ফাইবার অপটিক ড্রোন বহন করতে পারে। এগুলোর তারের দৈর্ঘ্য 15 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই প্রযুক্তি রাশিয়ার জন্য বড় ধরনের বাড়তি সুবিধা এনে দিতে পারে। রাশিয়ার এই নতুন নতুন নকশার বিপরীতে ইউক্রেনও চালু করছে তাদের আয়রন সোলজার প্রকল্প। তারা যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করছে আহত সৈন্য সরিয়ে আনতে, শত্রুর অবস্থান চিহ্নিত করতে, এমনকি বিস্ফোরক ফেলতেও। ইউক্রেন বলছে, যেখানে জনবল কম সেখানে রোবট সৈন্যই তাদের ভরসা। কিন্তু এই পুরো চিত্র দেখে সবচেয়ে বেশি চিন্তিত মার্কিন সেনারা। তারা কয়েক মিলিয়ন ডলার খরচ করে বানিয়েছে রোবোটিক কমব্যাট ভেহিকলস, যার মধ্যে রয়েছে রিপসাও M3, TRX, ওলফেক্স এবং RCV। কিন্তু সমস্যা হলো এই ব্যয়বহুল যানগুলো মাত্র কয়েকশো ডলারের ড্রোন দিয়েই ধ্বংস করা সম্ভব। ফলে এখন মার্কিন সেনারা ভাবছে অত ব্যয়বহুল রোবট বানানোর কোনো মানে হয় না। এই রোবট যুদ্ধ আসলে ভবিষ্যতের সামরিক কৌশলের দিক নির্দেশ করছে। রাশিয়া সস্তা কিন্তু কার্যকর ড্রোন তৈরি করছে, ইউক্রেন সেগুলোর পাল্টা হিসেবে নিজেদের উদ্ভাবন বাড়াচ্ছে। আর মার্কিন সেনাবাহিনী এখন দ্বিধায় পড়েছে, তাদের ব্যয়বহুল রোবট বাহিনী কি সত্যিই কার্যকর হবে? আগামী দিনের যুদ্ধক্ষেত্রে রক্ত মাংসের সৈন্যের পাশাপাশি লড়বে লোহার সৈন্যও। আর এই প্রযুক্তির প্রতিযোগিতা যদি অব্যাহত থাকে, তবে যুদ্ধের রূপ একেবারেই বদলে যাবে। ট্রাম্প বলছেন যুদ্ধবিরতির প্রয়োজন নেই, সীমানা পরিবর্তনের শর্ত মেনে নিয়ে কোনোভাবেই রাশিয়ার সাথে ইউক্রেনকে সমঝোতা করতে দেবে না ইউরোপিয়ান নেতারা। ইউক্রেন যুদ্ধ বাঁচাতে তারা একের পর এক অস্ত্র ক্রয় করেছে আমেরিকা থেকে। যে উদ্দেশ্যে এত বড় বিনিয়োগ তা হাসিল করতে তারা সর্বাত্মক যুদ্ধের জন্য হয়তো প্রস্তুত, মন্তব্য বিশ্লেষকদের। ঐতিহাসিক আলাস্কা বৈঠকের পর হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে ট্রাম্পের সাক্ষাৎ কি ইউক্রেনের দাবি মানার জন্য নাকি পুতিনের দেয়া শর্তের প্রস্তাবনা? বৈঠকে ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রয়োজন নেই ধাঁচের মন্তব্য কি সর্বাত্মক রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, এমন প্রশ্নও তুলছেন অনেকে। ট্রাম্পের দাবি, তিনি যুদ্ধ চলাকালীনই শান্তি চুক্তি আলোচনাকে প্রাধান্য দিয়েছেন। এই বৈঠকের পর ত্রিপাক্ষিক আলোচনা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। আদৌ ইউক্রেন রাশিয়া যুদ্ধের কোনো সুন্দর ভবিষ্যৎ আছে কিনা তা নিয়ে বিশ্ববাসীর সন্দেহ এখন তুঙ্গে।
এদিকে ট্রাম্প চান ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ না করুক। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে একটা তালগোল চলছে। জেলেনস্কির সাথে এই বৈঠকে যোগ দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর মের্জ, ইতালির প্রধানমন্ত্রী মেলোনি সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক শীর্ষস্থানীয় নেতা। তাদের অংশগ্রহণের লক্ষ্য জেলেনস্কিকে একা না পড়তে দেয়া এবং সমন্বিত কূটনীতি পরিচালনা। খার্কিভ ও দনবাসে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12। যুদ্ধের তীব্রতা কমেনি এক ফোঁটাও। এতে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহরগুলোতে চরম নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে। ট্রাম্প তার ত্রিপাক্ষিক তথ্য অনুযায়ী পুতিনকে আলোচনায় আনা গেলে হয়তো সব পক্ষ মিশে একটি চুক্তি করতে পারবে, কিন্তু মস্কো থেকে আগাম কোনো সম্মতি নেই, তাই বাস্তবায়নও অনিশ্চিত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অসম্পূর্ণ। বাজারে খাদ্য ও জ্বালানি সংকট। বিশ্বের নানা দেশে তৈরি হচ্ছে সমন্বিত তহবিল, কিন্তু লজিস্টিক বাধা সমস্যাসমূহকে দ্বিগুণ করছে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের সংঘাতমুখী শান্তি নীতি বাস্তবে কিভাবে কাজ করবে সেটি নির্ভর করবে যুদ্ধক্ষেত্রে গতি প্রকৃতির উপর, ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিতকরণে ইন্দো প্যাসিফিক কৌশল এবং ন্যাটো, ইইউ, জাপান, অস্ট্রেলিয়া জোটের ভূমিকায়। যুদ্ধবিরতি না চাইলেও চলবে যুদ্ধের সরঞ্জাম ক্রয়, আর চলবে শান্তি আলোচনা। যুদ্ধের মঞ্চ ভিন্ন, শান্তির মঞ্চ ভিন্ন, তবে কূটনৈতিক লড়াই অপরিবর্তিত। এখনো অনিশ্চিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। হামাস ইসরায়েলের সঙ্গে 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই চুক্তি অনুযায়ী অর্ধেক ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা হবে এবং এর বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি কিছু বন্দীকে মুক্তি দেবে। সোমবার মিশরীয় একটি সরকারি সূত্র এ তথ্য জানায়। হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম ফেসবুকে এই চুক্তিতে সম্মতির কথা নিশ্চিত করেছেন। হামাস জানায় অন্যান্য ফিলিস্তিনি দলগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের সম্মতির কথা জানিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন তারা প্রস্তাবটি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের সহায়তায় মিশর ও কাতার উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করছে। ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী তারা গাজা শহরের দখল নিতে চায়। এই পরিকল্পনা ঘিরে দেশটির ভেতর ও বাইরে উদ্বেগ দেখা দিয়েছে। রবিবার ইসরায়েলের হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করে যুদ্ধ বন্ধ ও বাকি 50 জন জিম্মির মুক্তি দাবি করেছে। ধারণা করা হয় এদের মধ্যে 20 জন এখনো জীবিত। ইসরায়েলের স্থল হামলার আশঙ্কায় গাজার বহু মানুষ পূর্বাঞ্চল ছেড়ে পশ্চিম ও দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে। এসব এলাকা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত। প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার গাজার সাবরা এলাকায় অন্তত 9টি ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে ইসরায়েলি সেনারা ঢুকে পড়ে। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে। তার ভাষ্যমতে এখন তাদের মূল লক্ষ্য হল গাজা শহরে হামাসের উপর আরও শক্তিশালী আঘাত করা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমি যেমনটা শুনছি মিডিয়ার খবরে একটি বিষয় স্পষ্ট, হামাস প্রচণ্ড চাপে রয়েছে। মিশরীয় সূত্র জানায় হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে তাতে 60 দিনের জন্য ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ রাখার কথা আছে। এছাড়া এতে পুরো যুদ্ধ বন্ধের পথ তৈরি করার রূপরেখা দেওয়া আছে। প্রায় 2 বছর ধরে এই যুদ্ধ চলমান। এক সূত্র জানায় এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের আগের একটি পরিকল্পনার খুব কাছাকাছি। সেই পরিকল্পনাটি ইসরায়েল আগে থেকেই মেনে নিয়েছিল। রবিবার কায়রোতে হামাসের প্রতিনিধিদের সঙ্গে মধ্যস্থতাকারীরা বৈঠক করেন। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিও আলোচনায় যোগ দেন। তিনি মিশরের প্রেসিডেন্ট এল-সিসি ও হামাস প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইসরায়েল চলতি মাসের শুরুতে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করে, তবে তারা জানায় এতে সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির সুযোগ এখনো খোলা রয়েছে। যদিও নেতানিয়াহু বলেছিলেন অভিযান খুব দ্রুতই শুরু হবে এবং এর মাধ্যমে হামাসকে পরাজিত করে যুদ্ধ শেষ হবে।
We'll speak to you very soon and probably see you again very soon. And next time in Moscow. আলাস্কায় বহুল আলোচিত ট্রাম্প পুতিন বৈঠক যতটা স্থির করেছে বিশ্বকে তার চেয়েও বেশি নতুন আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকটি বিশ্ব গণমাধ্যমের সামনে হওয়ার কথা থাকলেও সাংবাদিকদের প্রশ্নে তোপের মুখে পড়ে রুদ্ধদ্বার বৈঠকের পথ বেছে নিলেন দুই নেতা। বৈঠকের পর এবার একের পর এক ফাঁস হচ্ছে অপ্রকাশিত সব তথ্য। ইউক্রেন যুদ্ধের ইতি টানতে ট্রাম্পকে জমি বিনিময়ের একটি প্রস্তাব দিয়েছেন পুতিন। পশ্চিমা সূত্র বলছে ইউক্রেনের বিশাল পূর্বাঞ্চল ছেড়ে দিলে রাশিয়ার সামান্য কিছু এলাকা ফেরত দিতে রাজি হতে পারে। তবে এই প্রস্তাব মেনে নেওয়া ইউক্রেন সরকারের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। Технологічні можливості видобутку. পুতিন ট্রাম্প বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি, বরং পুতিন জানিয়ে দিয়েছেন সম্পূর্ণ চুক্তি ছাড়া তিনি কোনো ধরনের যুদ্ধবিরতিতে রাজি নন। অর্থাৎ ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রতিদিনের ড্রোন ও মিসাইল হামলা আপাতত থামছে না। ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে রাশিয়া চায় দোনেক্স ও লুহানক্স অঞ্চল থেকে ইউক্রেন পুরোপুরি সরে যাক। এর বিনিময়ে দক্ষিণের খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে ফ্রন্ট লাইন স্থির রাখার প্রতিশ্রুতি দিতে পারে মস্কো। তবে ইউক্রেন স্পষ্ট জানিয়েছে কোনো দোনেস্কের জমি ছাড়ার প্রশ্নই ওঠে না। Конкретні сигнали щодо ППО. একই সঙ্গে সামান্য কিছু জমি ফেরত দিতেও প্রস্তুত পুতিন, এমনটা দাবি করে পশ্চিমা সূত্রগুলো। উত্তর সুমি ও উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলের প্রায় 440 বর্গ কিলোমিটার এলাকা ছেড়ে দিতে পারে রাশিয়া, কিন্তু ইউক্রেনের দখলে থাকা ডোনবাসের 6600 বর্গ কিলোমিটার জমির তুলনায় এটি নগণ্য। Інших мотивів там не розумію. Я знаю, що партнери зараз обговорюють. সবচেয়ে সংবেদনশীল ইস্যু হলো ক্রিমিয়া। রাশিয়ার প্রত্যাশা অন্তত আংশিক হলেও পশ্চিমা শক্তি ও সম্ভব হলে যুক্তরাষ্ট্র ক্রিমিয়ার উপর রাশিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে, কিন্তু কিয়েভ ও তার মিত্র ইউরোপীয় দেশগুলো বারবার স্পষ্ট করেছে ক্রিমিয়ার দখলকে তারা কখনোই বৈধতা দেবে না। Ми досі чекаємо відповідь на пропозицію купити систему. প্রস্তাবে আরও রয়েছে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার পথ চিরতরে বন্ধ করা। তবে ইউক্রেনের জন্য এক ধরনের বিকল্প নিরাপত্তা নিশ্চয়তার আলোচনাও চলছে। ট্রাম্প নাকি ইউরোপীয় নেতাদের বলেছেন ন্যাটোর বাইরে হলেও কোনো ধরনের আর্টিকেল 5 ধাঁচের নিশ্চয়তা দেওয়া হতে পারে। But he sort of didn't like that. And I said, well, if it's okay with you, then you and I do have a difference. ধর্ম ও ভাষার বিষয়েও দাবি দেওয়া তুলেছে মস্কো। রাশিয়ান ভাষাকে আনুষ্ঠানিক মর্যাদা এবং রুশ অর্থোডক্স চার্চকে ইউক্রেনে স্বাধীনভাবে কার্যক্রম চালানোর অধিকার দিতে হবে বলে জানিয়েছে রাশিয়া। কিন্তু ইউক্রেন বলছে রুশপন্থী ধর্মীয় সংগঠনগুলো দেশের ভেতরে গুপ্তচর বৃত্তি ও প্রোপাগান্ডায় জড়িত, তাই আইন করে তাদের নিষিদ্ধ করা হয়েছে। Реальний тиск на Росію. Вони мають бути змушені шукати миру. এমন প্রস্তাবকে অনেকে শুরু করার মতো আলোচনা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি পুতিনের চূড়ান্ত প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য যুদ্ধবিরতি নিয়ে এখনো আশাবাদী। তার ভাষায় আমরা খুব কাছাকাছি এসেছি, এখন ইউক্রেনকে রাজি হতে হবে। But I want to see it come to an end. বিশ্লেষকরা মনে করছেন জমি দিয়ে শান্তির এই ফর্মুলা ইউক্রেনের জন্য অত্যন্ত কঠিন হবে, কারণ দোনেক্স ও লুহানক্স শুধু কৌশলগত নয়, দেশটির জন্য আবেগের প্রতীকও বটে। তবে একই সঙ্গে ইউরোপীয় রাজনীতিকরা আশঙ্কা করছেন যদি এই সমঝোতা কার্যকর হয় তাহলে পূর্ব ইউরোপের নিরাপত্তা মানচিত্র আমূল বদলে যেতে পারে। ইউক্রেন যুদ্ধে নতুন করে আলোচনার মাঝেই রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এক অদ্ভুত ভিডিও। সেখানে দেখা যাচ্ছে আমেরিকার তৈরি একটি সাজোয়া যান রুশ সেনাদের দখলে, আর সেই যানটি বয়ে বেড়াচ্ছে একই সঙ্গে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা। পর্যবেক্ষকরা বলছেন এই ভিডিও মূলত শান্তি আলোচনার প্রেক্ষাপটে এক ধরনের কূটনৈতিক ট্রল বা প্রোপাগান্ডা। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে ভিডিওটিতে দেখা সাজোয়া যানটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি M113 আর্মড পার্সোনাল ক্যারিয়ার, যা ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে দখল করা হয়েছে। ফুটেজে প্রচার করা হয় একটি আমেরিকান যান রুশ পতাকা আর আমেরিকান পতাকা একসাথে নিয়ে যুদ্ধ করছে, যা সময় বদলের ইঙ্গিত হিসেবেই ধরা হচ্ছে। তথ্য বলছে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনকে 900-র বেশি M113 পাঠিয়েছে। তবে ওপেন সোর্স গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী এ পর্যন্ত অন্তত 397টি যান ধ্বংস, ক্ষতিগ্রস্ত, ত্যাগ বা রুশ সেনাদের হাতে পড়েছে।
ভিডিও প্রকাশের সময়টিও তাৎপর্যপূর্ণ। মাত্র 3 দিন আগে আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি শান্তির নতুন বার্তা দিলেও কোনো বাস্তব ফল এখনো দৃশ্যমান হয়নি, কিন্তু রাশিয়া এই বৈঠককে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার প্রতীক হিসেবে তুলে ধরছে। প্রাক্তন মার্কিন সেনা কর্মকর্তা ও ইউক্রেনীয় সেনাদের বিশেষ উপদেষ্টা ড্যান রাইস বলেন, রাশিয়ার প্রচার যন্ত্র ওভারটাইম কাজ করছে যাতে বৈঠককে রাশিয়ার জয় হিসেবে তুলে ধরা যায়, কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের চেষ্টা একজন পরমাণু শক্তিধর স্বৈরশাসকের হাতে শুরু হওয়া একটি যুদ্ধ থামানোর। অন্যদিকে ইউক্রেনের কৌশলগত যোগাযোগ দপ্তর বলছে, রাশিয়া আসলে শান্তি প্রচেষ্টাকে ব্যঙ্গ করছে। তারা লিখেছে, আমেরিকান পতাকা লাগিয়ে শান্তি প্রচেষ্টাকে আরও উপহাস করেছে। ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক বলেন, রুশ প্রচারকারীরা দেখাচ্ছে রুশ সামরিক সরঞ্জাম মার্কিন পতাকা নিয়ে আক্রমণ চালাচ্ছে। বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের প্রতীক ব্যবহার করে বেসামরিক হত্যাযজ্ঞ চালানোর দৃষ্টান্ত। হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ও ন্যাটো ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার প্রচার কৌশল আসলে শান্তি আলোচনা ঘিরে বারবার পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করে। একদিকে বৈঠক থেকে ইতিবাচক সংকেত তুলে ধরা হচ্ছে, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়িয়ে সেই প্রক্রিয়াকে ব্যঙ্গ করা হচ্ছে। তাই প্রকৃত সমাধান নির্ভর করবে রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়ে বাস্তব পদক্ষেপের উপর। আগামী 10 দিনে সত্যিই কি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্র কি আসলেও যুদ্ধ অবসানের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর আগামী 10 দিনের মধ্যেই কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত করা হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চয়তাগুলো আমাদের অংশীদাররা উন্মোচন করবে এবং আরো বিস্তারিত তথ্য সামনে আসবে। সবকিছু কাগজ কলমে পরবর্তী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে চূড়ান্ত হবে। সোমবার ট্রাম্প জেলেনস্কিকে বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় সহায়তা করবে, তবে ঠিক কী ধরনের সহায়তা দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। জেলেনস্কি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র একটি স্পষ্ট বার্তা দিচ্ছে তারা নিরাপত্তা নিশ্চয়তা দানের সমন্বয়কারী দেশগুলোর একটি হবে এবং তারা এই প্রক্রিয়ার অংশীদার। আমি মনে করি এটি একটি বড় অগ্রগতি। যদিও এই বৈঠকের পর খুব শীঘ্রই কোনো শান্তি চুক্তির সম্ভাবনা দেখা যায়নি, তবুও জেলেনস্কি জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে তার সোমবারের বৈঠক ছিল এখন পর্যন্ত সেরা। তিনি আরো বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে যে কোনো পদ্ধতিতে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে এবং ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে আলোচনা হবে, তবে মস্কোর সঙ্গে বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ ধার্য হয়নি। জেলেনস্কির ভাষায়, ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র আমার আর পুতিনের মধ্যে আলোচনা হবে। তার কথায় বোঝা যাচ্ছে অন্য কারো হস্তক্ষেপ তিনি মেনে নিতে নারাজ। তিনি আরো জানান, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র একটি অস্ত্র প্যাকেজ দেবে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। জেলেনস্কির বক্তব্য থেকে জানা যায়, ইউক্রেনের প্রস্তাবিত একটি প্যাকেজের মূল্য প্রায় $90 বিলিয়ন এবং তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছেছে ইউক্রেনের রপ্তানি শুরু হলে যুক্তরাষ্ট্র তাদের থেকে ড্রোন কিনবে। গত সোমবার ইউক্রেন যুদ্ধ নিরসনের পথ নিয়ে আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল আকসা মসজিদের ভেতরে ইহুদিরা দলবদ্ধভাবে উচ্চস্বরে প্রার্থনা করছে, গান গাইছে, নাচছে এবং ইসরায়েলি পতাকা উড়াচ্ছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অকল্পনীয়, কিন্তু গত মাসে এসব ঘটনাই ঘটেছে। ফিলিস্তিনি এবং বিশ্ব মুসলিমদের কাছে আল আকসা শুধু একটি মসজিদ নয়, বরং স্বাধীনতা, আত্মপরিচয় ও মুক্তির সংগ্রামের প্রতীক। অন্যদিকে ইহুদিদের বিশ্বাস এই স্থানে নির্মিত হবে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল। দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আল আকসায় কেবল মুসলিমদের প্রার্থনার অধিকার নিশ্চিত করা হয়েছিল, কিন্তু 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ধীরে ধীরে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করা হয় এবং বিপরীতে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানো হয়। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলি বস্তিতে হামলার পর থেকে এ চর্চা আরো বেড়েছে। বর্তমানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও আঞ্চলিক উত্তেজনার মাঝেই আল আকসা নতুন এক সংকটময় মোড়ে দাঁড়িয়েছে। অনেক ফিলিস্তিনি আশঙ্কা করছেন মসজিদটির ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে এটিকে ধাপে ধাপে ইহুদিদের উপাসনালয়ে রূপান্তর করা হচ্ছে। প্রথমে নির্দিষ্ট কিছু দিনে ইহুদিরা আল আকসায় প্রবেশ করলেও 2017 সাল থেকে এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ফজরের নামাজের পর ও জোহরের নামাজের পর ইহুদিদের দলবদ্ধভাবে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। এতে ধীরে ধীরে মসজিদ প্রাঙ্গণকে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনা স্থল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে। আল আকসার উপর ইসরায়েলের কার্যত সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, ফলে আগের চুক্তিও অকার্যকর হয়ে পড়েছে। 2023 সালের মাঝামাঝিতে ইসরায়েলি সংসদ সদস্য অমিত হালেভি মসজিদ কমপ্লেক্সকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগ করার প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুযায়ী কমপ্লেক্সের দক্ষিণাংশে প্রায় 30% মুসলিমদের জন্য বরাদ্দ রাখা হবে এবং বাকি অংশ, যেখানে ডোম অব দ্য রক অবস্থিত, তা ইহুদিদের জন্য সংরক্ষিত হবে। 1 বছর পর কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির এই ধারণার প্রতি সমর্থন জানান, যদিও তিনি সরাসরি মসজিদ ভাগ করার কথা বলেননি, তবে কমপ্লেক্সের ভেতরে একটি সিনাগোগ বা ইহুদি উপাসনালয় স্থাপনের পক্ষে অবস্থান নেন। সর্বশেষ চলতি বছরের মে মাসে অর্থমন্ত্রী বেজালস মরিস জেরুজালেম দিবস উপলক্ষে এক সমাবেশে ঘোষণা দেন তারা ইসরায়েলের সীমান্ত প্রসারিত করবেন এবং আল আকসার তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবেন। ফিলিস্তিনিদের আশঙ্কা, হেব্রনের ইব্রাহিমী মসজিদের মতোই প্রথমে আল আকসার ভেতরে একটি সিনাগোগ তৈরি করে ধীরে ধীরে সম্পূর্ণ দখল নেওয়া হবে। এটি শুধু মসজিদের অস্তিত্বই নয়, মুসলিম বিশ্বের জন্য গভীর হুমকি হয়ে দাঁড়াবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।